আইজা চোখ পিট পিট করে তাকিয়ে বলল, কাজী অফিসে গিয়ে কি করব। ঈশান ফোঁস করে শ্বাস ছেড়ে বলে উঠল, কাজীকে পটাবে। কাজীকে পটাবো কেন, কাজী তো ভালো লোক। ঈশান আইজার দিকে তাকিয়ে নরম সুরে শুধালো, আইজা রে, তুই কি বুঝিস না আমরা বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে? কবে তোকে বিয়ে করব আর কবে বাবা ডাক শুনবো? শুধু শুধু কি আর কাজীকে পটাতে চাইছি? আইজার ইচ্ছে করছে মাটি দুভাগ করে মাটির নিচে লুকাতে। ঈশানের তাকানোতেই যেন লজ্জা লাগছে। ঈশান আইজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দিন দিন কি খারাপ হয়ে যাচ্ছ? সবসময় এই দিক সেদিক কথা বলো, আর পরিবারে কিছু শিখায়নি? ঈশান হেসে বলল, না কিচ্ছু শিখায়নি, তুই শিখিয়ে দিবি। বিশ্বাস কর, কোনোদিন এই দিক সেই দিক কিছু বলবো না, ডিরেক্ট এই দিক সেই দিক করে দেখাবো। আইজা নাকমুখ কুচকে বলল, আমি বড় আম্মুকে বলে দেব। কি বলবি? বলবি তুমি এই দিক সেদিক করতে। ঈশান আইজার দিকে এগোতে এগোতে বলল, থামলি কেন বল? এগোবে না আমার দিকে? আমি বড় আম্মুকে বলে দিব তোমার ছেলে আমাকে এই দিক সেই দিক কথা বলতে আসে। আইজা পিছুতে পিছুতে বিছানায় পড়ে গেল। ঈশান নিজের দু হাত বিছানায় ভর করে আইজার দিকে এগোলো। আইজা চোখ বন্ধ করে ফেললো। ঈশান আইজার দিকে তাকিয়ে মুচকি এসে পাশে থাকা শার্ট প্যান্ট নিয়ে উঠে চলে গেল ওয়াশরুমে। আইজা চোখ খুলে দেখলো ঈশান ওয়াশরুমে ঢুকেছে। এই দেখে আইজা তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে যেই রুম থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই ওয়াশরুম থেকে ঈশানের গলা ভেসে এলো, যাচ্ছিস কেন, বিছানায় বস। আইজা পা থেমে গেল, বের হলো না। ফিরে এসে ওয়াশরুমের দরজায় হালকা হেলান দিয়ে দাঁড়ালো। ঈশান বের হলো। আইজা সাইডে দাঁড়ালো। ঈশান শার্টের হাতা কুনুইয়ের উপরে গুটিয়ে নিতে নিতে চলে গেল আয়নার সামনে। আইজা একদৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান এখন কালো প্যান্ট আর সাদা শার্ট পরে বেরিয়েছে। আইজা ঈশানের দিকে তাকিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। ঈশান চুলটা ঠিক করতে করতে আয়নায় আইজার দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়তে আইজা চোখ নামিয়ে বিছানায় বসলো। ঈশান পিছন ফিরে আইজার দিকে এগিয়ে এসে নীরব কণ্ঠে বলল, আইজা তুই কি শাহাদাতকে ভালোবাসিস? আইজা আশ্চর্য হয়ে তাকালো ঈশানের দিকে। ঈশান হুট করে শাহাদাতের কথা কেন বলছে আইজা কিছুই বুঝতে পারছে না। ভাই তুমি শাহাদাতের কথা কেন বলছো? ঈশান গম্ভীর গলায় বলল, রাজ বলেছিল শাহাদাত তোকে ভালোবাসে, বিয়ের প্রস্তাব নিয়ে আসবি। এই শুনে আইজা তাজব বনে গেল। শাহাদাত তাকে ভালোবাসে যা তার বিশ্বাসই হচ্ছে না। তবে অবিশ্বাসেরও কিছু নেই, কারণ শাহাদাতের আচার আচরণ এমনটাই মনে হচ্ছে। কিন্তু আইজা সেই ব্যাপারে কোনো রেসপন্স করেনি। ঈশান আইজার পাশে বসে বলল, শাহাদাতের প্রস্তাবে রাজি হবি? আইজা মনে মনে বলল, ভালোবাসি তো তোমাকে, আর শাহাদাতের প্রস্তাবে রাজি হব কি করে? আইজা বলল, না। ঈশান আইজার চোখে চোখ রেখে বলল, কেন রাজি হবি না? এই বলে ঈশান মনে মনে বলল, তুই শুধু একবার বল শান ভাই, আমি তো তোমাকে ভালোবাসি, এর জন্য রাজি হব না। আয়েশা আশপাশ করতে করতে বলল, শাহাদাত আমার খালাতো ভাই, ও এমন না, ও আমাকে ভালোবাসে না, ও দেখো গিয়ে হয়তো শয়তানি করেছে। আমার ওকে পছন্দ না, কারণ আমি ওকে ছোটবেলা থেকেই ভাই বলে মানি। ঈশানের ফোন বেজে উঠল। ঈশান আইজার কথা এই পর্যন্ত শুনে কল রিসিভ করে কথা বলল। কথা বলা শেষে ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, তাহলে ছেড়ে দে, ও যখন প্রস্তাব নিয়ে আসবে তখন সেই প্রস্তাবে কি করবে না করবে তা আমি সামলে নেব। আইজা খুশি হয়ে বলল, কিভাবে সামলে নিবি? ও তোর দেখতে হবে না, আমি বলছি না সামলে নেব, সেটা আমার উপর ছেড়ে দিই। আর শোন, হ্যাঁ বলো, তোকে ফাইজা কিছু বলেছিল আজ? না, ফাইজা আপু তো চলে গিয়েছে। ঈশান অবাক হয়ে বলল, চলে গিয়েছে? কোথায় গিয়েছে? আপু আজ বিকেলে শ্বশুর বাড়ি চলে গিয়েছে। ঈশান মনে মনে বলল, এখন তো দেখি সব সাপই এক বিষ। ফাইজা নিশ্চিত ওই দুশ্মনটার হয়ে কথা বলতে আজ চলে গিয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দাও। আইজা আমার, ওকে আমারই রেখে দাও, আমিন। সাদমান, আদনান, ফাইজা একসাথে বসে আছে ডাইনিং রুমে। পাশে আসাদ মির্জান গম্ভীর হয়ে বসে আছেন। আদনান সাদমানকে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া কিছু বলো বাবাকে। আমি কি বলবো তুই বল, বিয়ে কি আমি করব না তুই? ভাইয়া প্লিজ বলো বাবাকে। আদনান সাদমানের থেকে ঘুরিয়ে ফাইজাকে ফিসফিস করে বলল, ভাবি তুমি কিছু বলো না বাবাকে। তিনজনের আড়াটুরি শুনে আসাদ মির্জান শুনেও কিছু বললেন না। তিনি রয়েছেন নওশাদ চৌধুরীর ফোনের আশায়। এইদিকে সাদাত পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রাজ সাদাতের বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে। রাজ সাদাতকে দেখে বলল, ভাইয়া তোকে তো হেব্বি লাগছে। সাদাত বলল, আমাকে না, পাঞ্জাবিকে। তোকেও আর তোর পাঞ্জাবিকেও। সাদাত আয়নার সামনে থেকে সরে এসে বিছানায় রাখা আরেকটা পাঞ্জাবি হাতে নিয়ে বলল, রাজ কালকে এই সাদা পাঞ্জাবি পরে যাব নাকি এই লালটা? রাজ ফোন রেখে রসিকতা করে বলল, এই লাল সাদা বাদ দিয়ে শেরওয়ানি পরে যাবি। সাদাত রেগে গিয়ে বলল, শালা চুপ করবি। এই বলে সাদাত পরনের পাঞ্জাবি খুলে ভাঁজ করে রাখলো। রাজের মাথায় এখনো শয়তানির কথাই আসছে। কিছুক্ষণ পরে রাজ সাদাতের উদ্দেশ্যে মস্করা করে বলে উঠল, ভাইয়া আইজাকে বিয়ে করার জন্যই যে এত তোড়জোড়ি করছিস, শেষে গিয়ে যদি আইজার সাথে তোর বিয়েটাই না হয় তখন কি করবি? এই শুনে শাহাদাত দাঁতে দাঁত চেপে ডান বামে তাকালো। হাতের কাছে কিছু না পেয়ে পাশেই দেখলো তার ক্রিকেট খেলার ব্যাট রাখা।
এখন আপাতত এইটাই তার কাজে দিবে। শাহাদাত ব্যাটটা নিয়ে রাজের দিকে এগিয়ে যেতে যেতে বলল, শালা আজ তোকে যদি ইচ্ছে মতো না মেরেছি। রাজ বিছানা থেকে নেমে দৌড়ে যেতে যেতে চিল্লিয়ে বলল, খালামণি বাঁচাও আমাকে। নওশাদ চৌধুরী ঘুমাতে যাবেন অমন সময় তার আসাদ মির্জানের কথাই মনে পড়লেন। তিনি মাহমুদা চৌধুরীকে বললেন ফোনটা এগিয়ে দিতে। মাহমুদা চৌধুরী নওশাদ চৌধুরীর দিকে ফোনটা এগিয়ে দিলেন। নওশাদ চৌধুরী ফোনটা নিয়ে সাথে সাথে আসাদ মির্জানকে কল দিলেন। আসাদ মির্জান কল রিসিভ করলেন। নওশাদ চৌধুরী আগে বললেন, ভাই আমি খুব দুঃখিত, আমার কল অনেক আগে কল দেওয়ার কথা ছিল, অফিসের কিছু কাজের চাপ থেকে কলটা দেওয়ার সময় পাইনি। আসাদ মির্জান হেসে বললেন, সমস্যা নেই। নওশাদ চৌধুরী বললেন, ভাই তখন আয়েজার বিয়ের ব্যাপারে কথা বললেন, আমি তখন পুরোটা শুনিনি। আসাদ মির্জান বললেন, হ্যাঁ আয়েজার বিয়ের ব্যাপারে আমার বলতেও একটু ইতস্ত লাগছে, কিন্তু না বলেও থাকতে পারছি না। আর বিয়াই কিসের ইতস্ত বলুন? আপনারা কি আয়েজার বিয়ে ঠিক করে রেখেছেন কোথাও? না, কোথাও ঠিক করিনি। এই শুনে আসাদ চৌধুরী প্রশ্ন করলেন, আয়েজাকে বিয়ে দিবেন না? নওশাদ চৌধুরী হেসে বললেন, বিয়ে তো দিতে হবে, তবে এক্ষুনি দিতে চাচ্ছি না। ওকে বিয়ে দিলে তো বাড়িটা পুরো খালি হয়ে যাবে। ও আসলে বিয়াই আমি একটা প্রস্তাব রাখতাম। কি প্রস্তাব বলুন? আমার ছোট ছেলে আদনানকে দিয়ে আয়েজার বিয়ের প্রস্তাব। এই কথাটা বলায় আমার মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু আমার ছেলে আয়েজাকে খুব পছন্দ, এমনকি আমারও বেশ পছন্দ। নওশাদ চৌধুরী বললেন, কিন্তু ওই বাড়িতে তো ফায়জাকে বিয়ে দিয়েছি, সেইখানে আয়েজাকে মানে এটা কিভাবে হয়? আসাদ মির্জান বললেন, আপনার বড় মেয়ে এই বাড়িতে আছে আমার মেয়ের মতোই, আর আপনার ছোট মেয়েকেও আমার বউ করে এনে মেয়ের মতে আদরে রাখবো। বেয়াই আমি এই প্রস্তাব দিতাম না, কিন্তু আমার ছেলে আদনান আয়েজাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। ছেলের হিসাবে আমার ছেলে তো খারাপ না, আপনার ফাইজার কাছেও শুনতে পারেন। আর আয়েজাকেও দূরে বিয়ে দেওয়ার থেকে কাছেই দিন না, আপনার মেয়ে কাছেই থাকবে, আর আমাদের কাছেও খুব ভালোই থাকবে। নওশাদ চৌধুরী মাহমুদা চৌধুরীকে বললেন, তুমি কি বলো? আদনান ছেলে হিসেবেও খারাপ না, আর ফাইজা ওই বাড়িতে আছে, আয়েজাকে নিশ্চিন্তে ছেড়ে দিতে পারবো। মাহমুদা চৌধুরী বললেন, দেখো এমন কি করলে ভালো হয়। নওশাদ চৌধুরী আসাদ মির্জানকে বললেন, বিয়াই আপনাকে কালকে আদনানের সাথে নিয়ে আমাদের বাড়িতে আসুন, এইখানে আমার বড় ভাই আছে, আমরা আছি, সবাই বসে কথা বলি। আসাদ মির্জান হেসে বললেন, ধন্যবাদ বিয়াই, আমরা কালকে বিকালে আসছি। নওশাদ চৌধুরী ফোন রেখে মাহমুদা চৌধুরীকে বললেন, এই তুমি যাও, শানকে বলে এসো কালকে বাড়িতে থাকতে, ও যেন কালকে অফিসে না যায়। মাহমুদা চৌধুরী সম্মিত জানিয়ে বিছানা থেকে উঠে চলে গেলেন ঈশানকে বলতে। ঈশান তখন ল্যাপটপ নিয়ে কাজ করছিল। মাহমুদা চৌধুরী ধীর পায়ে ঈশানের রুমে ঢুকলেন। ঈশান মাহমুদা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, ছোট আম্মু এসো। মাহমুদা চৌধুরী ঈশানের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, তোর ছোট আব্বু বলেছিল কালকে তোকে অফিসে না যেতে, কেন? কালকে আয়েজাকে দেখতে আসবি। ঈশান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, ও আসুক। তুই কিন্তু কালকে বাড়িতে থাকবি, আর ফাইজার শ্বশুরবাড়ির লোকরা দুপুরের পরেই চলে আসবে। ঈশান ফাইজার শ্বশুরবাড়ির লোকের কথাটা শোনা মাত্রই ল্যাপটপের পাশে রেখে বলল, কালকে ফাইজার শ্বশুরবাড়ির লোকরা আসবে কেন? মাহমুদা চৌধুরী হেসে বললেন, ওরা তো আয়েজাকে দেখতে আসবে। ঈশান মনে করেছে কালকে শাহাদাত আসবে, কিন্তু তার ছোট আম্মু বলেছে ফাইজার শ্বশুরবাড়িতে লোক আসবে। ঈশান মাহমুদা চৌধুরীকে প্রশ্ন করলো, ছোট আম্মু পাত্রকে? আদনান। ঈশান এবার সবটা বুঝে পেরে মনে মনে বলল, কালকে শাহাদাতও আসবে, এর সাথে অ্যাডভান্স আদনানও আসবে, আর এর সাথে দুর্পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই। ঈশান হেসে মাহমুদা চৌধুরীকে বলল, ছোট আম্মু তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে বাড়িতে থাকবো, আর আমাকে থাকতে হবে। মাহমুদা চৌধুরী ঈশানের সাথে কথা বলে চলে গেলেন। তিনি যাওয়ার মিনিট দুয়েক পরই ঈশান বের হলো রুম থেকে। এখন উদ্দেশ্য তার বাবা মায়ের সাথে কথা বলতে যাবে। ঈশান তার বাবা মায়ের ঘরের সামনে আসতেই দেখলো মাহমুদা চৌধুরী এই ঘর থেকে বেরোলেন। মাহমুদা চৌধুরী ঈশানকে দেখে বললেন, তোর বাবাকেও বলে গেলাম। ঈশান হালকা হেসে বলল, ওহ ভালোই করেছ। মাহমুদা চৌধুরী চলে গেলেন। ঈশান তার বাবা মায়ের ঘরে ঢুকলো। রওশন চৌধুরী আজ আমেনা চৌধুরী বিছানায় বসে আছে। রওশন চৌধুরী আর আমেনা চৌধুরী বিছানায় বসে আছেন। ঈশান দরজা বন্ধ করে দিয়ে তার বাবা মায়ের কাছে এগিয়ে গেল। রওশন চৌধুরী ছেলেকে দেখে বললেন, শান কিছু বলবে? ঈশান তার মায়ের পাশে বসে বলল, বাবা বলবো। বলো, আর হ্যাঁ কালকে কিন্তু অফিসে যেও না, আয়েজাকে দেখতে আসবে বলে গেল, ওইখানে থাকতে হবে তোমাকে। ঈশান আমেনা চৌধুরীর দিকে তাকালো। আমেনা চৌধুরী ছেলের চাহনি দেখে বুঝে ফেলেছে ছেলে এখন কি চায়। ঈশান তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তোমার কাছে আজকে একটা কিছু চাইতে এসেছি। রওশন চৌধুরী মুস্কি এসে বলল, আজ তুমি নিজ থেকে কিছু চাইতে এসেছো, এতে আমি ভীষণ খুশি, কারণ আজ পর্যন্ত তোমাকে কিছু চাইতে দেখি না বা শুনি নাই। আজ কি চাও বলো? ঈশান নীরব কণ্ঠে বলল, বাবা আমি আয়েজাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই।
রওশন চৌধুরী একটুও অবাক হলেন না, কারণ তিনি এটা জানতেন আমিনা চৌধুরী তাকে আগে জানিয়েছেন। রওশন চৌধুরী বললেন, তোমার মা আমাকে আগে জানিয়েছে, তবে ভাবি যে বললে গেলেন কালকে আইজাকে দেখতে আসবি। ঈশান বলল, কালকে ওকে দেখতে আসবি এবং ওনারা হয়তো বিয়ে ঠিকও করে যাবে, তবে আমাকে এই বিয়েটা আটকাতে হবে। বাবা তুমি কোনো মতে কারো কথা এগোতে দিবে না। আর রইল চাচ্চু আর ছোট আম্মু, ওনাদের আমি সামলে নেব। আমিনা চৌধুরী বললেন, কি করে সামলে নিবি মা? কালকে শুধু আদনান একাই বিয়ের প্রস্তাব নিয়ে আসবে না, আরো একজন বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আমিনা চৌধুরী বললেন, আরো একজন বিয়ের প্রস্তাব নিয়ে আসবে? কে সে? মা, সাদাত, আইজার খালাতো ভাই। রওশন চৌধুরী বললেন, যেই আসুক বিয়ে কারো সাথে হবে না, বাড়ির মেয়ে বাড়িতে থাকবে। ঈশান রওশন চৌধুরী ও আমিনা চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, বাবা মা তোমরা কালকে কিন্তু কাউকে বিয়ের কথা এগোতে দিবে না। আইজা আমার, আর কালকে যদি আইজার বিয়ের কথা ওদের মধ্যে থেকে একজনের সাথে ঠিক হয়, তাহলে কিন্তু বাবা আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে কোথাও পাবে না তোমরা। রওশন চৌধুরী বললেন, তুমি কোথাও যাবে না, আইজা তোমারই থাকবে। আমি আর তোমার মা আইজাকে তোমার করে দিব, ওর অন্য কোথাও বিয়ে হতে দেব না। আমিনা চৌধুরী ঈশানের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার বাবা যা বলেছে তিনি তা করে দেখাবেন, তুমি চিন্তা করো না। রওশন চৌধুরী বললেন, প্রয়োজন পড়লে কালকে যুদ্ধ বাঁধাবে, তবুও অন্য কোথাও আইজের বিয়ে ঠিক করবে না। ঠিক আছে বাবা, তোমরা আমার পাশে থেকো। রওশন চৌধুরী বললেন, তোমার এই বাবা মা পাশে আছে, তাহলে বাবা মা তোমরা ঘুমাও, আমি নিজের রুমে চলে যাচ্ছি। এই বলে ঈশান রুম থেকে বেরিয়ে গেল। আইজা মন খারাপ করে বসে আছে। একটু আগে তার মা গিয়েছিল কালকে নাকি তাকে আদনানের বাড়ি থেকে দেখতে আসবে, কিন্তু তার ঈশান ভাইয়া যে বলল কালকে তার খালাতো ভাই সাদাত বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, আর এখন তার মা বলে গেল কালকে আদনান আসবে। আইজার চোখে ঘুম নেই, কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। মাথায় এলো ঈশানের কথা, ঠিক করলো এখন ঈশানের সাথে কথা বলতে যাবে। যেই ভাবা সেই কাজ, রুম থেকে বেরিয়ে গেল। ঈশানের রুমের সামনে এসে বলল, শান ভাইয়া ঘুমিয়ে পড়েছ, একটু দরজাটা খুলো না। ঈশান সবেমাত্র বিছানায় এসে শুয়েছে, আর এমন সময় বাহির থেকে আইজা ডাকছে। ঈশান বিছানা থেকে নেমে দরজা খুলে দিল। আইজা ঈশানকে দেখা মাত্রই বলে উঠল, ভাই তোমার সাথে আমার কথা আছে। বল ভাইয়া। একটু আগে মা বলল কালকে আদনান দেখতে আসবে, আর তুমি বললে সাদাত দেখতে আসবে, আমি কি করব এখন? ঈশান দুষ্টু হেসে বলে উঠল, কি আর করবি, সুন্দর করে সেজে গুজে ওদের সামনে যাবি। আইজা অবাক চোখে তাকালো ঈশানের দিকে। এই কথা শুনে আইজার চোখের কোণে জল জমা হলো। নিচু গলায় ঈশানকে বলল, আমি যাব না ওদের সামনে। ঈশান আইজাকে বলে উঠল, কেন যাবি না? আইজা বলতেই ইচ্ছে করছে, শান ভাই আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সেজে গুজে অন্য পুরুষের সামনে যেতে পারবো না। ঈশান মনে মনে বলল, শুধু একবার বলে দে না তুই আমাকে ভালোবাসিস, এই শুনে আমি কত খুশি হব তুই তা ভাবতেও পারবি না। আইজার চোখের পানি আটকে রাখতে পারলো না, কেঁদে কেঁদে ঈশানকে বলল, ভাই আমি ওদের একজনকে পছন্দ করি না, তুমি ওদের না করে দাও। ঈশান আইজার চোখের পানি দেখে নরম হয়ে বলল, তুই কাঁদিস না, আমি না করে দেব। ভাই আমি কালকে ওদের সামনে যাব না। ঈশান নরম গলায় শুধালো, তোকে যেতে হবে না, তুই নিজের রুমে থাকবি, আর প্রয়োজন হলে আমি নিয়ে যাব। আইজা মাথা নাড়ালো। এরপরে ঈশান বলল, তুই চিন্তা করিস না, এই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আইজা সম্মিত জানিয়ে চলে গেল। ঈশান আইজার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুই কবে বলবি ভালোবাসি? আমার যে অপেক্ষা করতে ভালো লাগছে না, তুই সব বাধা ফেলে দিয়ে বলে দে না একবার। পরের দিন বিকেল বেলায় শাহাদাত তার মা সাহারা খাতুনকে নিয়ে চৌধুরী বাড়িতে এলেন, সাথে রাজু এসেছে। আইজার মা এতদিন পরে বোনকে দেখে এগিয়ে গিয়ে বললেন, সাহেরা এতদিন পর তুই এলি, কেমন আছিস? সাহেরা খাতুন হেসে জবাব দিলেন, ভালো, তুই কেমন আছিস? আমি ভালো আছি। আইজা কোথায়? আইজা নিজের রুমে আছে। মাহমুদা চৌধুরী সাহেরা খাতুনকে নিয়ে ডাইনিং রুমে এলেন। নওশান চৌধুরী বসা ছিলেন ওইখানে। সাহেরা খাতুন নওশান চৌধুরীর সাথে কুশল বিনিময় করে মাহমুদা চৌধুরীকে বললেন, শোন মাহমুদা, আজ আমি তোর বোন হয়ে আসিনি, আজ আমি এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে। মাহমুদা চৌধুরী কপাল কুঁচকে বললেন, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? কার বিয়ে? সাহেরা খাতুন হেসে বললেন, আইজার। মাহমুদা চৌধুরী বললেন, ও আইজার, আজকে তো ওকে দেখতে আসছে। শাহাদাত বলে উঠল, খালামণি ওকে দেখতে আসছে মানে? আমরাই তো ওকে দেখতে আসিছি। মাহমুদা চৌধুরী বললেন, কি বলিস? আজ ওকে ফায়জা শ্বশুর বাড়ি থেকে দেখতে আসছে, আর তোরা আইজাকে দেখতে এসেছিস মানে পাত্রকে? সাহেরা খাতুন বললেন, পাত্র শাহাদাত, ও আইজাকে ভালোবাসে, আর আমরা চাই আইজাকে আমাদের বাড়ির বউ করে নেব। আমারও মেয়ে নেই, তোর মেয়েকে আমার মেয়ে করে রাখবো, তুই না করিস না বোন। নওশান চৌধুরী এতক্ষণ চুপচাপ শুনলেন।
এই মুহূর্তে তার কি বলা উচিত তিনি দ্বিধায় পড়ে গেলেন। একে একে রওশন চৌধুরী, আমিনা চৌধুরী আর ঈশান ডাইনিং রুমে এসে বসলেন। মাহমুদ চৌধুরী তার বোনকে বললেন, সাহিরা আজ ফাইজার শ্বশুর বাড়ি থেকে দেখতে আসছে, পাত্র হচ্ছে ফাইজার দেবর, আর তুইও আজ প্রস্তাব নিয়ে এলি, এখন কোন দিকে যাব? সাহিরা চৌধুরী বললেন, ফাইজার শ্বশুর বাড়ি থেকে প্রস্তাব রেখেছে, এখন কি করবি? আমার ছেলেও যে আইজাকে খুব ভালোবাসে, তাই আমরা এখনই ছুটে এসেছি। তুই তোর মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দে, আমি তোর ভালোর জন্যই বলছি। আমি তোর বোন হই, আমি অন্তত তোর খারাপ চাইবো না। আমার বাড়িতে ও বউ হয়ে গেলে তোর মেয়ে অনেক ভালো থাকবে। আর ভাই, আপনিও বিষয়টা ভেবে দেখুন। নওশান চৌধুরী ভ্যাপক গলায় বললেন, সাহিরা তোমার প্রস্তাবও ভালো, আবার আইজার শ্বশুর বাড়ি থেকে যে প্রস্তাব এসেছে সেটাও ভালো। এখন আমরা দোটানায় পড়ে গেলাম। এখন তো আদনানরাও আসছে। একটু পরেই সাদাত বলল, আমি বুঝতে পারছি খালামণি, আদনান আমার আসার কথায় টের পেয়ে আমার আগে প্রস্তাব দিয়েছে। শাহাদাতের কথা শেষ হতেই বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো আস্তাদ মির্জান, আদনান আর সাদমান। ফাইজা আসেনি। মাহমুদা চৌধুরী ওনাদের দেখে সোফায় ধপ করে বসলেন। নওশান চৌধুরী উঠে ওনাদের দিকে এগিয়ে গেলেন। মাহমুদা চৌধুরী উঠে এগিয়ে গেলেন। সাদমান হেসে মাহমুদা চৌধুরীর কাছে মিষ্টির প্যাকেটগুলো দিলেন। সবাই একসাথে বসে কথা বলা শুরু করলো। সাহিরা খাতুন পরিস্থিতি বুঝে চুপচাপ রইলেন। আত্মীয়রা চলে গেলে সে তার বোনের সাথে কথা বলবে, তার বোন অন্তত না করবে না। শাহাদাত রেগে গিয়ে গটগট করে বেরিয়ে গেল। তার পেছন পেছন রাজু ছুটলো। এইদিকে বড়রা সবাই কথা বলা শুরু করে দিলেন। আস্তাদ মির্জান বললেন আয়জাকে নিয়ে আসতে, তিনি আয়জাকে চান। তাই ঈশান তার বাবার কানে কানে বলল, বাবা তুমি চাচ্চুকে বলো যে আয়জাকে না দেখাতে। চাচ্চু যদি কারণ জানতে চায় তখন বলবে এখন আয়জাকে দেখলেও ওর খালাও রেগে যাবেন। রওশন চৌধুরী নওশান চৌধুরীকে ডেকে নিয়ে একটু সাইডে গেলেন। তিনি তার ছোট ভাইকে বললেন, নওশান এখন আয়জাকে দেখানো ঠিক হবে না, ওইখানে আইজার খালা আছে, যদি কোনো ঝামেলা বাঁধায়। আর ফাইজা কিন্তু ওই বাড়িতে বিয়ে হয়েছে, তাই কোনো ঝামেলা করা যাবে না। এখন গিয়ে বল যে আইজাও এখন একটু অগোছালো, আর আইজা এখন আসতে লজ্জা পাচ্ছে। নওশান চৌধুরী ডাইনিং রুমে এসে আস্তাদ মির্জানকে বললেন, বিআই আইজাকে তো অনেকবারই দেখেছেন, আর আমার মেয়েটাও এখন আসতে লজ্জা পাচ্ছে। আস্তাদ মির্জান হেসে জবাব দিলেন, সমস্যা নেই। পাশ থেকে আদনান নওশাদ চৌধুরীর উদ্দেশ্যে বললেন, আঙ্কেল আপনাদের সমস্যা না থাকলে আমি আইজার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। এই শুনে ঈশান রাগে পুষ্টি। নওশান চৌধুরী হেসে আদনানকে বললেন, সমস্যা নেই, তুমি বলতে পারো। আদনান তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলল, আইজা কোথায় আছে? নওশান চৌধুরী বললেন, ও নিজের রুমে আছে, তুমি উপরে যাও, কথা বলে এসো। এই শুনে ঈশানের মাথায় রক্ত উঠে গেল। রওশন চৌধুরী ছেলের দিকে তাকিয়ে ইশারা করে এখন চুপ থাকতে। রওশন চৌধুরী সবার সামনে ঈশানকে উদ্দেশ্য করে বলে উঠল, ঈশান তুমি বরং আদনানকে আইজার রুমে দিয়ে এসো। নওশান চৌধুরী বললেন, হুম ঈশান যাও। এরপরে আদনান হাঁটা দিল সিঁড়ির দিকে, আর ঈশানও সাথে সাথে গেল। ঈশান দ্রুত গতিতে সিঁড়ির কাছে এলো। এমন সময় তাকে থামিয়ে দিলেন রওশন চৌধুরী। তিনি ঈশানকে উত্তেজিত দেখে বলে উঠলেন, শান এখন রাগার সময় নয়, আমি সবটা সামলে নিচ্ছি। ঈশান দাঁতে দাঁত চেপে বলে উঠল, বাবা আমি আদনানকে ছাড়বো না। এই বলে ঈশান আসতে নিবে, ঠিক তখনই রওশন চৌধুরী ঈশানের কাঁধে হাত রেখে বললেন, শান এখন কোনো স্লিংটেট করো না, আমি বলছি না সবটা সামলে নিয়েছি, এখন কিছু বলতে যেও না। ঈশান চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে নিজের রুমে চলে গেল। ঈশানকে রুমে চলে যেতে দেখে রওশন চৌধুরী একটু স্বস্তির শ্বাস ফেলে নিচে চলে এলেন। ফাইজার শ্বশুরবাড়ির লোকরা চলে যাওয়ার পরে সাইরা খাতুন মাহমুদা চৌধুরীর সাথে কথা বলছেন। তিনি তার বোনকে কঠিনভাবে বুঝাচ্ছেন। এর পাশেই বসে আছেন আমিনা চৌধুরী। তিনি সবটা শুনে বললেন, সাহিরা তুমি রাগ করো না, বিয়েটা তো আর দিলে হবে না, আমাদেরও তো বুঝে শুনেই কাজটা করতে হবে, তাই না? সাহিরা খাতুন বললেন, ভাবি আপনারা আইজাকে আমার কাছে ছেড়ে দিন, নিশ্চিন্তে থাকতে পারেন। আমিনা চৌধুরী গম্ভীর হয়ে বললেন, তবুও আমাদের বুঝতে দাও, যেহেতু একদিনে দুইটা সম্বন্ধ এসেছে। মাহমুদা চৌধুরী বললেন, হুম ভাবি ঠিকই বলেছে, তুই বোন রাগ করিস না, আমি ফাইজার বাবা, বড় ভাই ভাবি আছে, এমনকি শানও আছে, সবাই মিলে চিন্তা ভাবনা করে দেখি। সাইরা খাতুন খুব কষ্টে বললেন, হুম দেখি, তবে বিশ্বাস কর আমার ছেলে আইজাকে খুব ভালোবাসে, আর ছেলেটাকেও ফিরিয়ে দিস না। সাইরা খাতুন আরো কিছুক্ষণ কথা বলে চলে আসার সিদ্ধান্ত নিলেন। মাহমুদা চৌধুরী কয়েকবার বললেন থেকে যেতে, কিন্তু তিনি থাকবেন না, তার এখানে থাকা এখন ভালো দেখাবে না। সাহিরা খাতুন বোনের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে চলে এলেন। তিনি বাইরে এসে সাদাত আর রাজকে খুঁজছেন। সাদাত আর রাজ বের হওয়ার পর থেকে আর বাড়িতে ঢুকেনি, ওরা বাহিরেই রয়েছে, কিন্তু কোথায় রয়েছে সাহিরা খাতুন দেখতে পাচ্ছেন না। সাহিরা খাতুন ফোন বের করে কল দিলেন সাদাতকে। সাদাত ফোন রিসিভ করলো। হ্যালো আম্মু বলো, আর খালামুনিরা কি বললো? এখন কিছু জানাইনি, পরে জানাবে বলেছে। আর তোরা কোথায়? গাড়িতে। গাড়িতে কি করিস? এসো স্বচক্ষে দেখে যাও। সাইরা খাতুন কল কেটে দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলেন।
এরপরে গাড়ির দরজা খুলে যা দেখলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। শাহাদাত রাজকে হাত পা ও মুখ বেঁধে ব্যাক সিটে রেখে নিজের ড্রাইভ সিটে বসে আছেন। সাহিরা খাতুন তাড়াহুড়ো করে রাজের পাশে বসে শাহাদাতের উদ্দেশ্যে বললেন, ওর এই অবস্থা কি করে হলো? শাহাদাত গাড়ি স্টার্ট দিয়ে বলল, খুব পাংখা পাংখা করছিল। সাহিরা খাতুন রাজের মুখে বাঁধন খুলে দিলেন, এরপরে হাত পায়ের বাঁধনও খুলে দিলেন। রাজ প্রথমে বড় বড় শ্বাস নিলেন, এরপরে তার খালামণির দিকে ঘুরে বলল, খালামণি তুমি এখন না এলে আমি মরে যেতাম। তোমার ছেলে আমাকে মেরেছে, আর এসে দেখতেই তো পেলে হাত পাও বেঁধে রেখেছে, আবার মুখও বেঁধে রেখেছিল। সাহিরা খাতুন শাহাদাতকে বললেন, ওর এই অবস্থা করেছে কেন? আম্মু আমাকে শুনিয়ে শুনিয়ে গান বলছিল, তাই ওর শাস্তি ছিল এইটাই। তাই ওর এমন অবস্থা করবে? রাত প্রায় 9টার কাছাকাছি। বাড়ির সবাই খেতে বসেছে খাবার টেবিলে। আইজা এসেছে। সবাই এখানে থাকলেও ঈশান এখানে নেই। সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, এখনো ফিরেনি। ঈশান মূলত আইজার উপর রাগ করে বেরিয়ে গিয়েছে। আইজা খাবার খাওয়ার পুরো সময়টাই বাড়ির সদর দরজার দিকে তাকিয়ে ঈশানের অপেক্ষায় ছিল, কিন্তু ঈশানের আসার নাম নেই। আইজা সবার আগে খাওয়া শেষ করে চলে গেল উপরে। আমিনা চৌধুরী আর রোশন চৌধুরী রুমে এসে ঈশানকে নিয়ে কথা বলছিলেন। ঈশান এখনো বাড়ি ফিরেনি। সবাই এটা স্বাভাবিক নিলেও তারা দুজন এটা স্বাভাবিক মনে করছেন না। আমিনা চৌধুরী বললেন, শানকে কল দাও তো, ছেলেটা মনে হয় রাগ করে বাড়িতে ফিরছে না। রোশন চৌধুরী বললেন, হোম ঠিক ধরেছ। আদনান যখনই আইজার রুম থেকে বের হলো, আদনান যখন আইজার রুম থেকে বেরিয়ে এলো, এরপরে ঈশান খুব রেগেছিল। বলল যে আদনানকে সে ছাড়বে না। আমি তখন ওকে বলে বুঝিয়ে থামিয়ে রেখেছিলাম। আমিনা চৌধুরী বললেন, তাহলে ওকে এখন কল দাও। আর আইজাকেও তো স্বাভাবিক লাগলো না, খুব তাড়াহুড়ো করে খেয়ে চলে গেল। রোশন চৌধুরী ঈশানকে কল দিল, কিন্তু ঈশান ধরলো না। রিং বেজে কেটে গেল, কিন্তু আরো কয়েকবার কল দিল, তবে ঈশানের কোনো উত্তর মিলল না। ঈশান কল না ধরায় রোশন চৌধুরী আর আমিনা চৌধুরী বেশ চিন্তিত পড়ে গেলেন। ঈশান কল না ধরায় রোশন চৌধুরী আর আমিনা চৌধুরী বেশ চিন্তিতই পড়ে গেলেন। রোশন চৌধুরী আমিনা চৌধুরীকে বললেন, যাও তোমার আইজাকে বলে এসো শানকে কল দিতে। ও আমাদের কল না ধরলেও আইজার কল না ধরে থাকতে পারবে না। আমিনা চৌধুরী বললেন, তুমি ঠিক বলেছ, আমি যাচ্ছি। আমিনা চৌধুরী রুমে চলে গেলেন। আমিনা চৌধুরী রুম থেকে বেরিয়ে গেলেন। আইজার রুমে এসে দেখলেন আইজার রিডিং টেবিলে বসে আছে। আমিনা চৌধুরী আইজার কাছে এগিয়ে গেলেন। আইজা তার বড় আম্মুকে দেখে বই চাপিয়ে বলল, বড় আম্মু কিছু বলবে? আমিনা চৌধুরী হালকা হেসে বললেন, হোম একটু শানকে কল দাও তো, আমাদের কারো কল ধরছে না। এই শুনে আইজার মন খারাপ আরো বেরিয়ে গেল। এখন ঈশানকে যে কলও করবে, ফোনটা তার কাছেও নেই। আইজার রেডিং টেবিল থেকে উঠে ফোন খোঁজার ভান করে উঠে বলল, বড় আম্মু আমার ফোনটা মনে হয় নিচে ফেলে এসেছি। আমিনা চৌধুরী বললেন, তাহলে তুমি নিচে গিয়ে দেখো, একটু কল দাও। আর কল ধরলেই বলবে যে বড় আম্মু অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলবে। আইজা মাথা নাড়িয়ে সম্মিত জানিয়ে বলল, ঠিক আছে বড় আম্মু, আমি নিচে গিয়ে কল দিয়ে আসছি। এই বলে আইজা চলে গেল। আমিনা চৌধুরী আইজার যাওয়ার পানে তাকিয়ে হাসলেন। আইজা নিচে আসতে দেখলো তার মা মাহমুদা চৌধুরী কিচেন থেকে বের হলেন। তিনি আইজাকে দেখা মাত্রই বলে উঠলেন, কিছু খাবি? না মা, কিছু খাবো না। এমন সময় ঈশান বাড়িতেই ঢুকলো। আইজা ঈশানকে দেখে মনে মনে হাঁপ ছাড়লো, তবে ঈশান থামলো না, হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মাহমুদা চৌধুরী ঈশানের যাওয়ার পানে তাকিয়ে বলল, শান হাত মুখ ধুয়ে নিচে এসো। ঈশান শুনে অল্প একটু সময়ের জন্য দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, আসছি। মাহমুদা চৌধুরী আইজাকে বললেন, তুই কি এখন ঘুমাতে যাবি? আইজা বলল, না। মাহমুদা চৌধুরী এই শুনে বললেন, তাহলে শান আসছে, ওকে একটু খাবারটা বেড়ে দিস তো, টেবিলে সবকিছু রাখা আছে। আমার শরীরটা ভালো লাগছে না, এখন রেস্ট নিতে পারলে ভালো লাগতো। আইজা সাথে সাথে বলল, ঠিক আছে মা, তুমি রেস্ট করো, আর শান ভাইয়া নিচে এলে আমি খাবার বেড়ে দেব। হোম তাহলে দিস, আমি রুমে চলে গেলাম। ঠিক আছে যাও। ঈশান নিচেই নামলো। মাহমুদা চৌধুরী চলে যেতে যেতে আইজাকে বললেন, আইজা শান এসেছে, ওকে খাবারটা বেড়ে দে। হোম দিচ্ছি। মাহমুদা চৌধুরী চলে গেলেন। ঈশান এসে খাবার টেবিলে বসলো। আইজা এগিয়ে এসে ঈশানের পাশে দাঁড়িয়ে প্লেট উল্টিয়ে খাবার বেড়ে দিতে লাগলো। ঈশান গম্ভীর হয়ে খাচ্ছে, কোনো কথা বলছে না। আইজা এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে আছে। না ঈশান তার সাথে কথা বলছে, না তার দিকে একটু তাকাচ্ছে। আইজা মন খারাপ করে ঈশানের পাশে দাঁড়িয়ে রইলো। ঈশান খাবার খাচ্ছে। ঈশানের এই নীরবতা আইজার মোটেও এখন ভালো লাগছে না। ঈশানের খাওয়া প্রায় শেষের দিকে। এরই মধ্যে একটা শব্দ মুখ থেকে বের করেনি। পরক্ষণে আইজা ঈশানকে বলল, ভাইয়া তুমি কি এখনো আদনানের ওই বিষয়টা নিয়ে রেগে আছো? ঈশান তখনও চুপচাপ। এই দেখে আইজার চোখের কোণে জল এসে গেল। এরপরে ছলছল চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল,
ভাইয়া বিশ্বাস করো, আদনান আমার হাত ধরার সাথে সাথে আমি হাতটা সরিয়ে দিয়েছিলাম। ঈশান গম্ভীর গলায় বলল, আমি জানি তুই নিজ থেকে ওকে হাত ধরতে দিসনি। আয়জা সাথে সাথে বলল, জানতেই যখন তাহলে বাড়িতে ফিরতে দেরি করলে কেন? তোমাকে বাড়িতে না পেয়ে বড় আম্মু অনেক চিন্তা করছিল। ঈশান নীরব কণ্ঠে বলল, তুই চিন্তা করিসনি। এই বলে ঈশান আয়জার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো। চোখে চোখ পড়াতে আয়জা চোখ নামিয়ে বলল, করেছিলাম। এই বলে আয়জা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ঈশান হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে চলে গেল তার বাবা মায়ের ঘরের দিকে। ঈশান তার বাবা মায়ের রুমের সামনে এসে দেখলো রুমের দরজা খোলাই। তবু ঈশান নক করে ঢুকলো। বাবা আসবো? ভিতর থেকে আমিনা চৌধুরী বললেন, শান এসো। ঈশান রুমের ভিতরে ঢুকে আমিনা চৌধুরীকে বলল, মা তুমি নাকি আমার জন্য চিন্তা করছিলে? করেছিলাম। তুই কই ছিলি? একটু বাইরে গিয়েছিলাম। রওশন চৌধুরী ছেলেকে বললেন, শান তোর সাথে আমার কথা আছে, বস এখানে। ঈশান তার বাবার সামনেই বসলো। রওশন চৌধুরী বললেন, শান তুমি আর রাগ করে থেকো না, বিয়ে বাতিল হবে। আমি ভাইয়ের সাথে ঘন্টায় ঘন্টায় কথা বলছি। ঈশান ছোট করে উত্তর দিল, আমিনা চৌধুরী তখন ছেলের কাঁধে হাত রেখে বললেন, তোমার কি আয়জার সাথে কোনো ঝামেলা বা ঝগড়া হয়েছে? ঈশান যে আয়জাকে থাপ্পড় মেরেছিল সেটা না বলে মাকে বলল, না কোনো ঝামেলা বা ঝগড়া হয়নি। তখন আমিনা চৌধুরী বললেন, একটু আগে আয়জার রুমে গিয়েছিলাম, দেখলাম মেয়েটা মন খারাপ করে বসে আছে। আমার কাছে খুব একটা প্রকাশ করলো না, লুকিয়ে গেল। ঈশান তখন মনে মনে বলল, তখন থাপ্পড় মেরেছিলাম বলেই মন খারাপ করে আছি। বারবারই বলেছিলাম যে ওর থেকে দূরে থাকবি, শুনিনি। ওই আদনান ওকে সামনে বসতে বলেছিল বলেই ওর বসতে হবে কেন? ও কি পারতো না ওর থেকে একটু দূরে গিয়ে বসতে? আর ওর মধ্যে আদনান আয়জার হাতও ধরেছিল। ঈশান এই কথাগুলো মনে মনে আওড়াতেই তার বাবা মায়ের রুম থেকে বেরিয়ে গেলেন। এখন উদ্দেশ্য আয়জার রুমে যাওয়া, আয়জার রাগ ভাঙানো। আয়জা মন খারাপ করে বিছানায় বসে আছে। এমন সময় বাইরে থেকে কেউ দরজা হালকা ধাক্কাচ্ছে। আয়জা বুঝতে পারলো এটা ঈশান। আয়জা বিছানা থেকে নেমে দরজা খুলে দিল। ঈশান ভিতরে ঢুকলো। আয়জা ঈশানের থেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, এখানে কেন এসেছ? ঈশান দরজা লাগিয়ে দিয়ে মনে মনে বলল, খুব বেশি রেগে গিয়েছিস? এই রাগ ভাঙানোর দায়িত্বই আমার। এখন আমার রেগে গেলে চলবে না। ঈশান আয়জার দিকে এগিয়ে এসে আয়জাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এইখানে এসেছি কেন শুনতে চাস? আয়জা ঈশানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করতেও সরাতে পারলো না। বলল, ঈশান আয়জাকে আরো শক্ত করে ধরে কানের কাছে গিয়ে পিস পিস করে বলল, একটা চুমু খাবো, একটাই খেতে দিবি? আয়জা বলল, কোনো চুমু নেই। সর, তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে আর এখন চুমু খেতে এসেছ? ঈশান হেসে বলল, তুইও তো আমার সব, তোকে আমি মারবো আবার আমি চুমু খাবো। এই বলে ঈশান আয়জার কানের কাছে পিস পিস নেশালো কণ্ঠে বলল, আজ একটা চুমু খেতে দে, কালকে একটাও না অনেকগুলো খাবো, অধিকার নিয়ে খাবো। ঈশান এই বলে আয়জাকে নিজের দিকে ঘোরালো। এরপরে আয়জাকে কোনো কথা বলতে না দিয়ে আয়জার ঠোঁটে শব্দ করে একটা চুমু খেলো। আয়জার লজ্জা মাথা নত করে রইলো। ঈশান প্যান্টের পকেট থেকে আয়জার ফোনটা বের করে আয়জাকে দিয়ে বলল, ঈশান আয়জার মুখের দিকে হালকা ঝুঁকে আয়জার ঠোঁটে আরেকটা চুমু খেয়ে বলল, আরে রাগ করে থাকিস না, এখন ঘুমিয়ে পড়, ঠিক আছে? ঈশান আয়জার সাথে কথা বলে রুমের দরজা খুলে চলে গেল। আয়জা বেশ খুশি এই কারণেই যে ঈশান তার উপর আর রেগে নেই। ঈশান নিজের রুমে এসে বিছানায় শুয়ে ভাবছে, আয়জাকে বিয়ে করতে হলে খুব শীঘ্রই করতে হবে, দেরি করা যাবে না। এখন যদি আয়জাকে সেই বিয়ে করে তাহলে আর আয়জাকে কে বিয়ে করতে পড়ে থাকবে না।